কি হবে যখন কোটি কোটি টাকার টেক কোম্পানির পুরো সিস্টেম হঠাৎ বন্ধ হয়ে যাবে? এবং কি হবে যখন একজন ঝাড়ুদারের ১৬ বছরের মেয়ে, যাকে কখনো কেউ নোটিস পর্যন্ত করেনি, সেই হয়ে উঠবে যেই কোম্পানিকে বাঁচাতে পারে? মুম্বাইয়ের সবচেয়ে বড় টেক কোম্পানির সিইও রাজবীর সিং কখনো ভাবেননি যে তার ভবিষ্যৎ একটা এমন মেল হাতে থাকবে যার নাম পর্যন্ত তিনি জানতেন না। জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে ৫০০ কোটির ডিল, শত শত চাকরি এবং $১ বিলিয়ন কোম্পানির ভবিষ্যৎ সবকিছু দামা রয়েছে। আর এখন যখন প্রত্যেক ইঞ্জিনিয়ার হাল ছেড়ে দিয়েছে, তখন একটা মেয়ে এগিয়ে এসে বলছে, যদি আপনারা আমাকে এখনই সিস্টেমে কাজ করতে না দেন, তাহলে ৫ মিনিটের মধ্যে আপনাদের পুরো কোম্পানির ডেটা চিরকালের জন্য শেষ হয়ে যাবে। এই অসাধারণ গল্পটি দেখার জন্য আমাদের চ্যানেল ফলো করো, এই ভিডিওটি লাইক করো এবং কমেন্টে জানাও আপনারা কোথা থেকে দেখছেন। একটা অজানা মেয়ে কি তার মায়ের সঙ্গে করা প্রতিশ্রুতির কারণে একটা পুরো কোম্পানির ভাগ্য বদলাতে পারবে? ঘড়িতে সকালের ঠিক ৯টা থেকে ২ বাজছিল। মুম্বাইয়ের সবচেয়ে ভব্য বিজনেস টাওয়ারের ২৭তম তলায় অবস্থিত টেক ইনোভেশন কোম্পানি সিস্টেমস অ্যান্ড লিমিটেডে প্রতিদিনের মতো ব্যস্ততা ছিল। হঠাৎ যেন কোনো অদৃশ্য শক্তি বোতাম টিপল। কোম্পানির সব কম্পিউটারের স্ক্রিন একসঙ্গে জমে গেল। প্রথমে একটা স্ক্রিন, তারপর আরেকটা, এবং তারপর পুরো ফ্লোরে প্রতিটি মনিটরে নীল স্ক্রিন দেখা দিল। সিইও রাজবীর সিং তার কেবিন থেকে দ্রুত বাইরে বেরিয়ে এলেন। তার চোখে একটা অদ্ভুত চমক ছিল, কিছু ভয়, কিছু রাগ। তিনি তার ঘড়ি দেখলেন এবং তারপর তার সহকারীকে, এটা কোনো সংযোগ নয় যে আজই তিনি জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে ৫০০ কোটির ডিলে সই করার কথা ছিল। তার কপালে ঘামের ফোঁটা চমকাতে লাগল। এখানে কি হচ্ছে? তিনি চিৎকার করে জিজ্ঞাসা করলেন, যার ফলে পুরো ফ্লোর নিস্তব্ধ হয়ে গেল। ঠিক তখনই সিকিউরিটি সাইরেন বাজতে লাগল, এত জোরে যে কানে ব্যথা হতে লাগল। কর্মচারীদের মোবাইল ফোন একসঙ্গে বাজতে লাগল। সবার উপর একই মেসেজ: সিস্টেম ক্র্যাশ অ্যালার্ট, সিকিউরিটি ব্রিচ ডিটেক্টেড। মনোজ, কোম্পানির একজন সাধারণ ঝাড়ুদার যে গত ১০ বছর ধরে এখানে কাজ করছে, তার ১৬ বছরের মেয়ে কাব্যার হাত ধরে ব্যাক এন্ট্রান্সের দিকে টানছিল। তাড়াতাড়ি চলো বেটা, আমাদের এখান থেকে বেরোতে হবে। কেউ আমাদের এখানে দেখে ফেললে চাকরি চলে যাবে। সে তার মেয়েকে বলল, যাকে সে স্কুলের আগে তার কাজের জায়গা দেখাতে এনেছিল। কিন্তু কাব্যা তার বাবার হাত থেকে তার হাত ছাড়িয়ে নিল। তার চোখ করিডোরে দৌড়ে যাওয়া ইঞ্জিনিয়ারদের ওপর আটকে ছিল, যাদের সে প্রতিদিন চুপচাপ দেখত যখন তারা সিস্টেমে কাজ করত। সে তার বাবার সঙ্গে অনেকবার বিল্ডিংয়ে এসেছে এবং প্রতিবার প্রযুক্তিগত কথা শোনার জন্য লুকিয়ে থাকত। এনক্রিপ্টেড ব্যাকআপ ফাইলগুলো করাপ্ট হয়ে গেছে, একজন ইঞ্জিনিয়ার চিৎকার করল। মেইন সার্ভার রুমে কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না, আরেকজন বলল। কাব্যার হৃদয়ে ধুকফুকানি দ্রুত হয়ে গেল। সে তার ঠোঁটে জিভ ফেরালো এবং আস্তে আস্তে নিজের মনে বিড়বিড় করল, এটা কোনো অ্যাটাক নয়, যা একটা লুপ নেটওয়ার্ক কনফিগুরেশনের ভুল। তার গলা কাঁপছিল, যেন সে এমন কিছু জানে যা আর কেউ জানে না। চলো কাব্যা, আমাদের এখনই যেতে হবে, মনোজ তার মেয়ের হাত আবার ধরে বলল। তার চোখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। যদি কেউ জেনে ফেলে যে সে তার মেয়েকে এখানে এনেছে, তাহলে তার ১০ বছরের পুরনো চাকরি চলে যাবে, এবং এই চাকরিই ছিল যা দিয়ে সে তার মেয়েকে পড়াতে পারছিল, তার স্ত্রীর শেষ ইচ্ছা পূরণ করতে পারছিল। কিন্তু সেই মুহূর্তে কাব্যা এমন কিছু করল যার কল্পনা তার বাবা কখনো করেননি। সে তার বাবার হাত ঝাঁকুনি দিয়ে ছাড়িয়ে নিল এবং দৌড়ে সার্ভার রুমের দিকে চলে গেল, যেখানে সবাই প্যানিকে ছিল। যখন সে সার্ভার রুমের দরজা খুলল, তখন সেখানে উপস্থিত প্রত্যেক ব্যক্তি এক মুহূর্তের জন্য থেমে গেল। চশমা পরা ইঞ্জিনিয়ার, কড়া স্যুটে ম্যানেজার এবং নিজে সিইও রাজবীর সিং, সবার চোখ এই ছোট্ট মেয়েটির উপর আটকে গেল। তাদের চোখে বিস্ময় এবং তাচ্ছিল্যের মিশ্রণ ছিল। এই ঝাড়ুদারের মেয়ে এখানে কি করছে? সুপারভাইজার অরুণ শর্মা চিৎকার করল। তার মুখ রাগে লাল হয়ে গেল। সিকিউরিটি, এটাকে বাইরে বের করো। কাব্যার বালা তার পিছনে দৌড়ে পৌঁছালেন। তার মুখে লজ্জা এবং ভয় ছিল। স্যার, মাফ করবেন, এটা আমার মেয়ে, আমি এটাকে এখনই নিয়ে যাচ্ছি, তিনি অনুনয় করে বললেন। কিন্তু তার আগেই যে কেউ কাব্যাকে বাইরে বের করতে পারে, সে এমন কিছু বলল যা সবাইকে নাড়িয়ে দিল। যদি আপনারা আমাকে এখনই সিস্টেমে কাজ করতে না দেন, কাব্যা কাঁপা গলায় বলল। তার চোখ সিইওর উপর আটকে ছিল। তাহলে ৫ মিনিটের মধ্যে আপনাদের পুরো কোম্পানির ডেটা চিরকালের জন্য শেষ হয়ে যাবে। সার্ভার রুমে এত গভীর নীরবতা নেমে এলো যে দেওয়ালে ঝোলানো ঘড়ির টিকটিক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। কাব্যা যে শব্দগুলো বলল, সেগুলো বাতাসে গুঞ্জন করছিল। ৫ মিনিটের মধ্যে আপনাদের পুরো কোম্পানির ডেটা চিরকালের জন্য শেষ হয়ে যাবে। একটা মেয়ে, সেও একজন ঝাড়ুদারের মেয়ে।
এমন কথা কি করে বলতে পারে? রাজবীর সিং তার পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছলেন। তার চোখে একটা অদ্ভুত চমক ছিল, যা কোম্পানিতে কেউ চিনতে পারল না। হাতে ধরা তার মোবাইল ফোন অবিরাম কাঁপছিল। জাপানি বিনিয়োগকারীদের ঘন ঘন কল আসছিল, কিন্তু রাজবীর সিং ফোনকে উপেক্ষা করলেন এবং দ্রুত পায়ে কাব্যার দিকে এগোলেন, যেন তিনি নিজে এই কঠিন পরিস্থিতি সামলাতে চান। তুমি কে এবং তোমাকে কি করে জানা যে এখানে কি হচ্ছে? রাজবীর কাব্যার সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করলেন। তার গলায় রাগের সঙ্গে সঙ্গে একটু কৌতূহলও ছিল। মনোজ এগিয়ে এলেন, তার চোখে অশ্রু ছিল। স্যার, এটা আমার মেয়ে কাব্যা। আমি 10 বছর ধরে এখানে কাজ করছি। আমাকে মাফ করে দিন, আমি এটাকে এখনই নিয়ে যাচ্ছি। চুপ করো, রাজবীর মনোজের উপর চিৎকার করে বললেন। তারপর তিনি আবার কাব্যার দিকে তাকালেন। এবার তার চোখে আরও বেশি ক্রোধ ছিল। আমি জিজ্ঞাসা করেছি, তোমাকে কি করে জানা যে এখানে কি হচ্ছে? কাব্যা পিছন ফিরে মনিটরগুলো দেখল। তার চোখ স্ক্রিনে দেখা যাওয়া কোডগুলোর উপর আটকে ছিল। তার আঙুলগুলো নড়ছিল, যেন সে অদৃশ্য কিবোর্ডে টাইপ করছে। একজন বয়স্ক ইঞ্জিনিয়ার, বিকাশ মেহতা, যিনি গত ২০ বছর ধরে কোম্পানিতে কাজ করছেন, এগিয়ে এলেন। তার মুখে ঘামের ফোঁটা চমকাচ্ছিল এবং হাত কাঁপছিল। স্যার, আমাদের কাছে বেশি সময় নেই, তিনি বললেন। তার গলায় বয়স এবং চিন্তার ক্লান্তি স্পষ্ট ঝলকাচ্ছিল। যদি এই মেয়েটার কিছু জানা থাকে, তাহলে এখনও সময় আছে তাকে শোনার। রাজবীর বিকাশকে দেখলেন, তারপর কাব্যাকে, এবং তারপর তার ঘুড়িকে। জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে মিটিং শুরু হতে এখন মাত্র ২০ মিনিট বাকি ছিল, এবং যদি সিস্টেম ডাউন থাকে তাহলে ৫০০ কোটির ডিল হাত থেকে বেরিয়ে যাবে। ঠিক আছে, রাজবীর শেষে বললেন। তার কথায় হাড়ের সুর ছিল। তোমার কাছে ২ মিনিট আছে, দেখাও তুমি কি করতে পারো। সবাই কাব্যাকে তাকিয়েছিল। কারো চোখে অবিশ্বাস ছিল, কারো চোখে তাচ্ছিল্য, এবং কারো চোখে আশার একটা ছোট্ট রশ্মি। তার বাবা মনোজ তার মেয়েকে দেখলেন। তার চোখে ভয় এবং ভালোবাসার মিশ্রণ ছিল। কাব্যা, তিনি আসতে বললেন, কিন্তু তার মেয়ে তাকে শুনল না। কাব্যা গভীর শ্বাস নিল এবং আস্তে আস্তে মূল কম্পিউটারের দিকে এগোল। তার হাত কাঁপছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত দৃঢ়তা ছিল। যখন সে কম্পিউটারের সামনে বসল, তখন সে তার আঙুলগুলো কিবোর্ডে রেখে কোড টাইপ করতে শুরু করল। পুরো ঘরে কিছুই শোনা যাচ্ছিল না, শুধু কিবোর্ডের ক্লিক ক্লিক শব্দ ছাড়া। ইঞ্জিনিয়ার, ম্যানেজার এবং নিজে সিইও অবিশ্বাসে দেখছিলেন যে কি করে একটা ১৬ বছরের মেয়ে বিনা বাধায় কোড লিখছে। বিকাশ মেহতা তার পিছনে দাঁড়িয়েছিলেন। তার মুখে বিস্ময়ের ভাব ছিল। হঠাৎ কাব্যা টাইপ করা বন্ধ করল। সে স্ক্রিনে দেখা যাওয়া একটা কোড সেকশন দেখল এবং তার ভ্রু চিন্তায় কুঁচকে গেল। কিছু একটা ছিল যার ঠিক লাগছিল না। সে আবার দেখল এবং তারপর স্ক্রল করে পুরো কোড চেক করল। এটা, সে আসতে বলল। তার গলা এত ধীর ছিল যে শুধু তার চারপাশে দাঁড়ানো লোকেরাই শুনতে পেল। এটা কোড, বোঝা যাচ্ছে না, কি মানে? বিকাশ ঝুঁকে জিজ্ঞাসা করলেন। কাব্যা তার আঙুল স্ক্রিনের একটা বিশেষ লাইনে রাখল। এই লাইন। এটা কোনো র্যান্ডম এরার নয়, এটাকে কেউ ইচ্ছাকৃতভাবে এখানে ঢুকিয়েছে। তার চোখ সংকুচিত হয়ে গেল এবং সে আস্তে বলল, এটা সিস্টেম, ভিতর থেকে কেউ স্যাবোটাইজ করেছে। বিকাশের চোখ বড় হয়ে গেল। তিনি সোজা হয়ে দাঁড়ালেন এবং তার চশমা ঠিক করলেন। তুমি নিশ্চিত? কাব্যা মাথা নাড়ল। এই কোড এমনভাবে লেখা হয়েছে যে যখনই জাপানি ওয়েব হাউস থেকে কানেকশন হবে, সিস্টেম ক্র্যাশ হয়ে যাবে। এবং আজ আপনাদের মিটিং। তার কথা শেষ হওয়ার আগেই রাজবীর সিং রাগে চিৎকার করে উঠলেন। বাস, খুব হয়েছে, এই মেয়েটাকে এখান থেকে বের করো, এক্ষুনি। পুরো ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রাজবীরের মুখ লাল হয়ে গেল। তার শিরা উঁচু হয়ে উঠল। তুমি একজন ঝাড়ুদারের মেয়ে, তোমাকে কি করে জানা হবে যে আমাদের সিস্টেম কি করে কাজ করে? এসব বকমাস। তিনি সিকিউরিটি গার্ডদের ইশারা করলেন, এটাকে এবং তার বাবাকে বাইরে বের করো। দুজন নিরাপত্তারক্ষী ঘরে ঢুকল এবং কাব্যার দুহাত ধরে ফেলল। তারা তাকে জোর করে বাইরে নিয়ে যেতে লাগল। মনোজ তার মেয়েকে বাঁচানোর চেষ্টা করলেন, কিন্তু একজন গার্ড তাকেও ধরে ফেলল। প্লিজ স্যার, আমার কথা শুনুন, কাব্যা চিৎকার করল। তার চোখে অশ্রু ছিল। আমি সিস্টেম ঠিক করতে পারি। কিন্তু রাজবীর তার দিকে তাকালেনও না। তিনি এখন তার ফোনে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন। তাদের বোঝানোর চেষ্টা করছিলেন যে সবকিছু নিয়ন্ত্রণে আছে। কাব্যা এবং তার বাবাকে করিডোরে নিয়ে যাওয়া হলো। মনোজ তার হাত দিয়ে তার মাথা ধরে দাঁড়িয়েছিলেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। আমি এত বছর ধরে এখানে কাজ করছিলাম, এখন সব শেষ হয়ে গেল, তিনি ফিসফিস করলেন। কাব্যা তার বাবার দিকে তাকাল। তার চোখে অপরাধ বোধ ছিল। কিন্তু ঠিক তখনই সে সার্ভার রুম থেকে আসা শব্দ শুনল।
ইঞ্জিনিয়ারদের বোঝা যাচ্ছিল না কি করবেন। বিকাশ মেহতার গলা শোনা গেল, আমাদের সার্ভার রিবুট করতে হবে। কাব্যার চোখ বড় হয়ে গেল। সে হঠাৎ ঘুরল এবং গার্ডদের হাত থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে লাগল। না, সার্ভার রিবুট করো না। গার্ড তাকে আরও জোরে ধরল। চুপ করো এবং চলো। কিন্তু কাব্যা থামল না। সে পুরো শক্তি দিয়ে চিৎকার করল। তার গলা ব্যথা এবং হতাশায় ভরা ছিল, অশ্রুতে ভেজা। যদি আপনারা এখন সার্ভার বন্ধ করেন, তাহলে যে ডেটা এখনও পর্যন্ত বেঁচে আছে সেটাও চিরকালের জন্য শেষ হয়ে যাবে। রাজবীর সিং কাব্যার শেষ চিৎকার শুনলেন এবং হঠাৎ থেমে গেলেন। তার হাতে জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে কথা বলা ফোন এখনও ছিল, কিন্তু এখন তিনি ফোন কলের শব্দ শুনছিলেন না। তার মনে এখন শুধু একটাই শব্দ গুঞ্জন করছিল, ডেটা চিরকালের জন্য শেষ হয়ে যাবে। তিনি এক মুহূর্তের জন্য চিন্তায় ডুবে গেলেন, রাগ এবং অহংকারের মাঝে আটকে। একদিকে একজন ঝাড়ুদারের মেয়ে যে দাবি করছে যে সে তাদের কোম্পানি বাঁচাতে পারে, এবং অন্যদিকে তার ২০ বছরের অভিজ্ঞতা এবং $1 বিলিয়ন কোম্পানির ভবিষ্যৎ। থামো! রাজবীরের গলা করিডোরে গুঞ্জন করল। তার গলায় একটা অদ্ভুত দ্বিধা ছিল, যেন তিনি নিজের ওপর ভরসা করতে পারছেন না। তিনি সিকিউরিটি গার্ডদের ইশারা করলেন যে তারা কাব্যাকে থামাক। তারপর তিনি বিকাশ মেহতার দিকে তাকালেন, যিনি সার্ভার রুমের দরজায় দাঁড়িয়েছিলেন। এটা কি সম্ভব? এই মেয়েটা ঠিক হতে পারে? বিকাশের মুখে চিন্তার রেখা আরও গভীর হয়ে গেল। তিনি তার চশমা ঠিক করলেন এবং আস্তে মাথা নাড়লেন। স্যার, আমি জানি না এই মেয়েটা কে বা এটাকে কি করে জানা, কিন্তু যদি আমরা সার্ভার রিবুট করি এবং সে ঠিক হয় তাহলে। তিনি তার কথা অসমাপ্ত রেখে দিলেন, কিন্তু তার মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। রাজবীর গভীর শ্বাস নিলেন এবং মোবাইল ফোন পকেটে রাখলেন। ৫ মিনিট, তিনি বললেন। তার গলায় এখনও অনিশ্চয়তা ছিল। ৫ মিনিটের জন্য সব অপারেশন থামাও, দেখি এই মেয়েটা কি করতে পারে। কাব্যা এবং তার বাবা মনোজকে করিডোরে বসতে বলা হলো, যখন ভিতরে ইঞ্জিনিয়ারিং টিম এখনও প্যানিকে ছিল। ঘরের বন্ধ দরজার পিছনে থেকে চিৎকারের শব্দ, কিবোর্ডের দ্রুত টাইপিং এবং হতাশার নিঃশ্বাস শোনা যাচ্ছিল। মনোজ তার মেয়ের কাঁধে হাত রেখে আস্তে জিজ্ঞাসা করলেন, তোমাকে কি করে জানা গেল যে ওখানে কি হচ্ছে? কাব্যা তার বাবার দিকে তাকালো। তার চোখে অপরাধবোধ এবং উত্তেজনার অদ্ভুত মিশ্রণ ছিল। পাপা, আমি অনেক মাস ধরে লুকিয়ে সিস্টেম দেখছিলাম। যখন আপনি রাতে ঝাড়ু দিতেন, তখন আমি খালি অফিসে ইঞ্জিনিয়ারদের কম্পিউটারে লুকিয়ে দেখতাম যে তারা কি করে। মনোজের মুখে বিস্ময় এবং ভয়ের ভাব এলো। কাব্যা যদি কেউ জেনে ফেলত, তাহলে আমার চাকরি? আমি জানি পাপা, কাব্যা তার বাবার হাত ধরে বলল। কিন্তু মা আমার কাছে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমি কম্পিউটার শিখব, এবং আমাদের কাছে টাকা ছিল না যে আমি কোনো কোর্স করতে পারি। তার কথা শেষ হওয়ার আগেই সার্ভার রুমের দরজা হঠাৎ খুলে গেল। একজন তরুণ ইঞ্জিনিয়ার বাইরে দৌড়ে এলো। তার মুখ ঘামে ভিজে গেছে। স্যার, সে রাজবীরকে বলল, যিনি করিডোরের অন্য প্রান্তে দাঁড়িয়েছিলেন। অভ্যন্তরীণ সিকিউরিটি সিস্টেমও খারাপ হয়ে গেছে। রাজবীরের মুখের রং উড়ে গেল। কি মানে? সিকিউরিটি ক্যামেরা, অটোমেটিক দরজা, লিফট সিস্টেম সবকিছু গন্ডগোল হয়ে গেছে, ইঞ্জিনিয়ার বলল। তার গলা কাঁপছিল। উপরের তলায় অনেক কর্মচারী আটকে গেছে এবং আমরা তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। ঠিক তখনই বিল্ডিংয়ের ইমার্জেন্সি অ্যালার্ম সিস্টেম আরও জোরে বাজতে লাগল। কেউ অনুমান করতে পারত যে জরুরি বহির্গমনের দরজাগুলোও এখন কাজ করছে না। দূর থেকে কর্মচারীদের চিৎকারের শব্দ শোনা যাচ্ছিল। বিকাশ মেহতাও ঘর থেকে বাইরে এলেন এবং সোজা রাজবীরের কাছে গেলেন। তার মুখে এমন ভাব ছিল যা রাজবীর ২০ বছরে কখনো দেখেননি, পুরোপুরি হাল ছেড়ে দেওয়ার ভাব। স্যার, বিকাশ ধীর গলায় বললেন। তার গলা কাঁপছিল। সেই মেয়েটা, সে ঠিক ছিল। ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তির মধ্যে টেনশন চরমে পৌঁছে গেল। কর্মচারীরা একে অপরকে দেখল, কেউ রাগে ছিল, কেউ ভয়ে, এবং কেউ এখনও অবিশ্বাসে যে একটা ছোট্ট মেয়ে কি করে এত কিছু জানতে পারে। রাজবীর কাব্যার দিকে তাকালেন, যে এখনও করিডোরে মেঝেতে বসেছিল তার বাবার সঙ্গে। প্রথমবার সিইওর অহংকারী মুখে হারের একটা ছোট্ট ছায়া দেখা গেল। তিনি আস্তে আস্তে তার কাছে গেলেন এবং কিছুক্ষণ কিছু না বলে তাকে দেখতে লাগলেন। তোমার নাম কি? রাজবীর শেষে জিজ্ঞাসা করলেন। এবার তার গলায় একটু সম্মান ছিল। কাব্যা, সে উত্তর দিল। তার চোখ তুলে সিইওর সঙ্গে মিলিয়ে রাজবীর দরজা খুললেন এবং কাব্যাকে আবার সার্ভার রুমে আসার ইশারা করলেন। যদি তুমি এটাকে ঠিক করতে পারো, আমি যা কিছু দরকার করব, কিন্তু এটা এখনই হতে হবে। কাব্যা গভীর শ্বাস নিল এবং তার অশ্রু মুছল। সে আস্তে উঠল এবং তার বাবার দিকে একটা নজর দিল, যিনি এখনও ভয় এবং চিন্তায় ভরা ছিলেন। সে তার বাবাকে একটা ছোট্ট হাসি দিল, যেন বলছে যে সব ঠিক হয়ে যাবে। যখন সে সার্ভার রুমে পৌঁছালো, তখন ঘরে একটা অদ্ভুত নীরবতা ছিল। ইঞ্জিনিয়ার এবং টেকনিক্যাল বিশেষজ্ঞরা, যারা কিছুক্ষণ আগে তাকে তাচ্ছিল্য করে দেখছিল, এখন আশায় ভরা চোখে তার দিকে দেখছিল। কাব্যা মূল কম্পিউটারের সামনে চেয়ারে বসে কিবোর্ডে তার আঙুল রাখল। কিন্তু তার আগে যে সে কাজ শুরু করে,
সে রাজবীরের দিকে তাকালো এবং শুধু একটা বাক্য বলল, এমন একটা বাক্য যা ঘরে উপস্থিত প্রত্যেককে অবাক করে দিল। কিন্তু প্রথমে আমাকে পুরো অ্যাক্সেস চাই। পুরো অ্যাক্সেস? বিকাশ মেহতার গলায় বিস্ময় ছিল। তিনি এবং বাকি ইঞ্জিনিয়াররা একে অপরকে দেখতে লাগলো, তাদের চোখে অবিশ্বাস ছিল। পুরো অ্যাক্সেস দেওয়ার মানে ছিল কোম্পানির সবচেয়ে গোপন ডেটা পর্যন্ত পৌঁছে দেওয়া, গ্রাহকদের তথ্য, আর্থিক রেকর্ড, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্টার্টআপের পেটেন্ট। এসব একজন ঝাড়ুদারের মেয়েকে দেওয়া। রাজবীর সিং ঘরে একটা নজর ঘোরালেন। তার চোখে অদ্ভুত সংগ্রাম দেখা যাচ্ছিল। একদিকে তার অহংকার যাই মেয়েটাকে কিছু দেওয়া থেকে অস্বীকার করছিল, এবং অন্যদিকে ভয় যে যদি তিনি তা না করেন তাহলে তার পুরো কোম্পানি ধ্বংস হয়ে যাবে। তিনি তার ঘড়ি দেখলেন। জাপানি বিনিয়োগকারীদের সঙ্গে মিটিং শুরু হতে এখন মাত্র 10 মিনিট বাকি ছিল। অরবিন্দ, তিনি তার চিফ সিকিউরিটি অফিসারকে ডাকলেন। আমরা কি এটাকে টেম্পোরারি অ্যাক্সেস দিতে পারি? অরবিন্দ মাথা নাড়ল। স্যার, আমাদের কাছে সেই অপশন নেই। হয় আমরা পুরো অ্যাক্সেস দেব, নয়তো কোনো অ্যাক্সেসই না। এই সময় আমরা প্রোটোকল বদলাতে পারি না। রাজবীর তার আঙুল দিয়ে তার কপাল ঘষলেন। ঘরে টেনশন এত ছিল যে বাতাস ভারী লাগছিল। অ্যালার্ম এখনও বাজছিল এবং দূর থেকে কর্মচারীদের চিৎকারের শব্দ আসছিল। তারপর তিনি একটা গভীর শ্বাস নিলেন এবং কাব্যার দিকে তাকালেন। ঠিক আছে, তিনি বললেন। তার গলায় হার স্বীকার করার ভাব ছিল। ওকে অ্যাক্সেস দাও। বিকাশ তার মাস্টার পাসওয়ার্ড সিস্টেমে ঢোকালেন এবং কাব্যাকে পুরো অ্যাক্সেস দিয়ে দিলেন। এই যাও, তিনি বললেন। কম্পিউটার স্ক্রিনে একটা নতুন উইন্ডো খুলে এখন তোমাকে সবকিছু পেয়ে গেছো। এখন বলো তুমি কি করতে পারো? কাব্যা গভীর শ্বাস নিল এবং তার হাত কিবোর্ডে রাখল। তার আঙুল কাঁপছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। যেই সে টাইপ করতে শুরু করল, তার মনে স্মৃতি উঠে আসতে লাগলো সেই রাতগুলোর, যখন সে তার বাবার সঙ্গে কোম্পানিতে আসত এবং সার্ভার রুমের পিছনে লুকিয়ে বসত। ইঞ্জিনিয়ারদের দেখত যেমন তারা কোড লিখত, তাদের প্রতিটি কমান্ড মানসিকভাবে কপি করত। সে স্মরণ করত যে কি করে তার মা, যিনি একটা ছোট কম্পিউটার সেন্টারে কাজ করতেন, তাকে প্রোগ্রামিংয়ের বুনিয়াদি কথা শেখাতেন, যতক্ষণ না ক্যান্সার তাদের থেকে ছিনিয়ে নিয়েছে। মরার আগে তার মা কাব্যার কাছে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন যে সে কখনো প্রোগ্রামিং শেখা ছাড়বে না। যদিও তাদের কাছে তাকে স্কুল পাঠানোর টাকা ছিল না, এবং কাব্যা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে লুকিয়ে লুকিয়ে, কাউকে না বলে। আমি প্রথমে এই টেম্পোরারি ফিক্সটা চেষ্টা করব, কাব্যা বলল। তার গলায় এখন একটু আত্মবিশ্বাস ছিল। এতে সিস্টেম একটু স্টেবল হয়ে যাবে এবং তারপর আমরা আসল সমস্যা ঠিক করতে পারব। রাজবীর এবং বাকি ইঞ্জিনিয়াররা শুধু দেখতে লাগলেন, যেন তারা কোনো অলৌকিকতার আশা করছেন। কাব্যার বাবা মনোজ ও এখন ঘরে এসে গেছেন এবং তিনি তার মেয়েকে দেখছিলেন। তার চোখে গর্ব এবং ভয়ের মিশ্রণ ছিল। কাব্যা অবিরাম 10 মিনিট ধরে কোড লিখল, বিনা থামায়, কারো কাছে কিছু না জিজ্ঞাসা করে। সব ইঞ্জিনিয়াররা মুগ্ধ হয়ে দেখছিলেন যে একটা মেয়ে যাকে তারা কখনো দেখেনি কি করে এমন কোড লিখছে যা তারা বুঝতেও পারছেন না। হঠাৎ কাব্যা টাইপ করা বন্ধ করল। সে স্ক্রিনে দেখা যাওয়া একটা ফাইলে তাকিয়ে রইল। একটা পুরনো ফাইল, 3 বছর আগের তারিখ সহ। প্রতিটি রেস্টোরেশন চেষ্টায় বারবার দেখা যাচ্ছিল। এটা অদ্ভুত ছিল, কারণ এর বর্তমান সিস্টেম ফেলিয়ারের সঙ্গে কোনো সম্পর্ক থাকার কথা ছিল না। এটা কি? সে আস্তে জিজ্ঞাসা করল। স্ক্রিনে সেই ফাইল পয়েন্ট করে বিকাশ তার পিছনে ঝুঁকলেন এবং ফাইল দেখলেন। এটা একটা পুরনো কনফিগারেশন ফাইল। কিন্তু এটা এখন অ্যাক্টিভ কেন? আমি জানি না। কাব্যা ফাইলে ক্লিক করল এবং তার কন্টেন্ট স্ক্রিনে খুলে গেল। যত সে কোড পড়তে লাগল, তার মুখের রং উড়তে লাগল। এটা সে ধীর গলায় বলল। তার চোখ বিস্ফারিত হয়ে গেল। এটা একটা ম্যালিশিয়াস কোড যা 3 বছর ধরে সিস্টেমে লুকিয়ে আছে, শুধু সঠিক সময়ের অপেক্ষায়। কি? বিকাশ এগিয়ে এসে স্ক্রিন দেখলেন। যেই তিনি কোড পড়লেন, তার মুখেও ভয়ের ভাব এলো। এটা এটা তো এটা এটা একটা টাইম বোম। কাব্যা পুরো করল। কেউ ইচ্ছাকৃতভাবে এটাকে সিস্টেমে ঢুকিয়েছে এবং এটাকে এমন প্রোগ্রাম করা হয়েছে যে যখনই কোম্পানি জাপানি সার্ভারের সঙ্গে কানেক্ট হবে, এটা অ্যাক্টিভেট হয়ে যাবে। কাব্যার চোখ অশ্রুতে ভরে গেল। সে বুঝে গেল যে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা একটা সুনিয়োজিত ষড়যন্ত্র ছিল, সম্ভবত কোনো অভ্যন্তরীণ ব্যক্তির দ্বারা, যে চাইছিল যে জাপানি ডিল ব্যর্থ হয়। তার আগেই যে সে তার কথা পুরো করতে পারে, রাজবীর, যিনি এখন পর্যন্ত একটু শান্ত হয়ে গেছেন, হঠাৎ চিৎকার করে উঠলেন। এখন কি হবে? কোথায়? কাব্যা চেয়ারে ঘুরে সিইওর থেকে তাকালো। সে গভীর শ্বাস নিল এবং তারপর বলল, যদি আমি এই কোড লাইন বদলাই, তাহলে আমি হয় পুরো সিস্টেম বাঁচাতে পারি, নয়তো সবকিছু চিরকালের জন্য ধ্বংস করতে পারি। রাজবীরের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি কাব্যাকে তাকিয়ে রইলেন, যেন বোঝার চেষ্টা করছেন যে এই মেয়েটা সত্যি এত শক্তিশালী নাকি এটা শুধু একটা সাধারণ হুমকি। ঘরে প্রত্যেকের শ্বাস আটকে ছিল। একজন ঝাড়ুদারের মেয়ের হাতে এখন $1 বিলিয়ন কোম্পানির ভবিষ্যৎ ছিল। এমন মেয়ে যাকে কেউ কখনো দেখেনি,
যাকে কেউ কখনো সম্মান দেয়নি। ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তির শ্বাস থেমে গিয়েছিল। রাজবীর সিং, যার মুখে এখন ঘামের ফোঁটা চমকাচ্ছিল, কাব্যার দিকে তাকিয়েছিলেন। তার মনে একটাই প্রশ্ন ছিল, তারা কি তাদের পুরো কোম্পানির ভবিষ্যৎ একটা অজানা মেয়ের হাতে তুলে দিতে পারেন? ঠিক সেখানে ইঞ্জিনিয়ার এবং ম্যানেজারদের হৃদয় ধরাস ধরাস করছিল, কারণ বছরের পর বছরের পরিশ্রম এবং কোটি কোটি টাকার বিনিয়োগ এখন একটা বোতাম টিপার ওপর নির্ভর করছিল। কাব্যা তার চোখ স্ক্রিনে ফিরিয়ে নিল এবং টাইপ করতে শুরু করল। তার আঙুল কিবোর্ডে নাচছিল। কিন্তু কেউ দেখল যে সে মাঝে মাঝে থেমে তার ঘাড়ের পিছনে লোকানো একটা পেন্ডেন্ট স্পর্শ করত। একটা সোনার লকেট, যাতে তার মায়ের ছবি ছিল। প্রতিবার যখন সে লকেট স্পর্শ করত, তার চোখ এক মুহূর্তের জন্য বন্ধ হয়ে যেত, যেন সে কারো সঙ্গে কথা বলছে, এমন কারো সঙ্গে যে এখন এই দুনিয়ায় নেই। একটা অদ্ভুত অনুষ্ঠান, যা সবার কাছে একটা রহস্য ছিল, কিন্তু তার বাবা মনোজের কাছে এটা হৃদয় বিদারক ছিল। যখন অধিকাংশ এক্সিকিউটিভরা শ্বাস আটকে দাঁড়িয়েছিল, কাব্যা এমন একটা সমাধান বের করতে শুরু করল, যার কল্পনাও সেখানে উপস্থিত কোনো ব্যক্তি করেনি। সে কোডের এমন লাইন লিখছিল যা সেই বিশেষ আক্রমণকে নিষ্ক্রিয় করতে পারে, এমন একটা সমাধান যা কোনো অভিজ্ঞ প্রোগ্রামারের কাছেও চ্যালেঞ্জিং হতো। যত সে টাইপ করতে লাগল, তার মনে অতীতের স্মৃতি উঠে আসতে লাগল। সে 6 বছরের ছিল, যখন তার মা সারিতা, যিনি একটা ছোট কম্পিউটার সেন্টারে ইনস্ট্রাক্টর ছিলেন, প্রথমবার তাকে তার কাজে নিয়ে গিয়েছিলেন। দেখো কাব্যা, তিনি বলেছিলেন, আঙুল দিয়ে কিবোর্ডে কোড টাইপ করতে করতে, এটা জাদু। তুমি কিছু শব্দ লিখো এবং কম্পিউটার তোমার কথা মানে। সেই দিন থেকে কাব্যার মনে কম্পিউটার কোডের প্রতি একটা অদ্ভুত আকর্ষণ জন্ম নিয়েছিল। কিন্তু তারপর, যখন সে মাত্র 10 বছরের ছিল, তার মায়ের ক্যান্সার ধরা পড়ল। চিকিৎসার জন্য টাকা ছিল না, এবং সারিতা তার চাকরি ছেড়ে দিলেন। শেষ দিনগুলোতে, যখন তিনি হাসপাতালের বিছানায় ছিলেন, তিনি কাব্যার কাছে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন। আমাকে প্রতিশ্রুতি করো বেটি, তিনি বলেছিলেন। তার গলা দুর্বল ছিল, কিন্তু চোখে দৃঢ় সংকল্প ছিল, যে তুমি কখনো প্রোগ্রামিং শেখা ছাড়বে না। আমাদের কাছে তোমাকে কলেজে পাঠানোর টাকা থাকবে না, কিন্তু তুমি যেভাবে পারো শিখতে থাকো। এবং কাব্যা সেই প্রতিশ্রুতি রক্ষা করেছে। যখন তার বাবা কোম্পানিতে ঝাড়ু দিতে যেতেন, সে লুকিয়ে তার সঙ্গে যেত এবং সার্ভার রুমের পিছনে বসে ইঞ্জিনিয়ারদের দেখত, তাদের কোড মনে রাখত এবং তারপর বাড়ি গিয়ে কাগজে লিখে অভ্যাস করত। যখনই সুযোগ পেত, সে পাড়ার ইন্টারনেট ক্যাফেতে গিয়ে অনলাইন টিউটোরিয়াল দেখত, কাউকে না বলে, কারো সাহায্য ছাড়া। তোমাকে এইসব কি করে জানা? বিকাশ মেহতা আস্তে জিজ্ঞাসা করলেন। কাব্যার পিছনে দাঁড়িয়ে তার গলায় এখন সম্মান ছিল এবং একটু কৌতূহল। কে তোমাকে এসব শিখিয়েছে? কাব্যা এক মুহূর্তের জন্য থেমে তাকে দেখল। সে প্রায় সত্যি বলে ফেলছিল, যে কি করে সে লুকিয়ে তাদেরই এবং অন্য ইঞ্জিনিয়ারদের থেকে শিখেছে। কিন্তু তারপর সে তার ঠোঁট কামড়াল এবং শুধু এটুকুই বলল, আমি আপনাদের দেখে শিখেছি। এবং তারপর সে আবার তার কাজে লেগে গেল। ঘরের বাইরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছিল। জাপানি বিনিয়োগকারীদের প্রতিনিধিরা, যারা এখন বিল্ডিংয়ের লবিতে পৌঁছে গেছে, অবিরাম ফোন করছিল, জানতে চাইছিল কি হচ্ছে। কোম্পানির অনেক কর্মচারী উপরের তলায় আটকে ছিল, এয়ার কন্ডিশনিং ছাড়া এবং কোনো যোগাযোগ ছাড়া। মিডিয়াও এই ঘটনার খবর নিয়ে পৌঁছে গেছে এবং গুজব ছড়াচ্ছিল যে কোম্পানিতে সাইবার অ্যাটাক হয়েছে। রাজবীর এখন কাব্যার কাছে এসে গেলেন। তার মুখে চিন্তা এবং অধৈর্যের ভাব ছিল। তুমি সত্যি এটাকে ঠিক করতে পারো? তিনি জিজ্ঞাসা করলেন। তার গলায় প্রথমবার একটা অদ্ভুত দুর্বলতা ছিল। কাব্যা কম্পিউটার স্ক্রিন থেকে চোখ না সরিয়ে উত্তর দিল, আমি চেষ্টা করছি স্যার, কিন্তু এটা সাধারণ সমস্যা নয়। কেউ ইচ্ছাকৃতভাবে এটাকে অনেক আগে প্ল্যান করেছে। রাজবীর হঠাৎ কাব্যার কাছে হাঁটু গেড়ে বসে পড়লেন, এমন একটা দৃশ্য যা দেখে ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তি অবাক হয়ে গেল। এই সেই রাজবীর সিং, যিনি কখনো কারো সামনে নত হয়নি, যিনি তার ক্যারিয়ারে হাজার হাজার লোককে বরখাস্ত করেছেন, যার সামনে মন্ত্রীরাও সম্মান করে কথা বলতেন, সেই রাজবীর সিং এখন একজন ঝাড়ুদারের মেয়ের সামনে হাঁটু গেড়েছিলেন। কাব্যা, তিনি বললেন, তার গলা ভারী ছিল, প্লিজ আমাকে শুধু এটা প্রতিশ্রুতি করো যে তুমি এটাকে ঠিক করতে পারো। কাব্যা প্রথমবার তার চোখ স্ক্রিন থেকে সরিয়ে রাজবীরের দিকে তাকালো। সে সিইওর চোখে তাকালো এবং প্রথমবার সে একটা দুর্বল এবং হতাশ মানুষ দেখল, যে তার নিজে গড়া দুনিয়াকে তার চোখের সামনে ভেঙে পড়তে দেখছে। সে হালকাভাবে মাথা নাড়ল, যেন প্রতিশ্রুতি করছে যে সে তার পুরো চেষ্টা করবে। কিন্তু যেই সে শেষ কমান্ড দেওয়ার জন্য ছিল, সিস্টেম একটা মেসেজ দেখালো, যা সবাইকে চমকে দিল।
অ্যাক্সেস ব্লকড বাই ইউজার রাজবীর। ঘরে পুরো নীরবতা নেমে এলো। অ্যাক্সেস ব্লকড বাই ইউজার রাজবীর, এই শব্দগুলো মনিটরে জ্বলজ্বল করছিল, যেন কোনো ভয়ঙ্কর সতর্কতা। প্রত্যেকের চোখ রাজবীর সিংয়ের উপর আটকে ছিল, যার মুখ এখন ফ্যাকাশে হয়ে গেছে। সিইও তার জায়গায় স্তব্ধ দাঁড়িয়েছিলেন, যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেছে। বিকাশ মেহতা স্ক্রিনের দিকে ঝুঁকে তার চশমা ঠিক করলেন। তার চোখ স্ক্রিনে বিস্ময় ঘুরছিল, কিন্তু তার ঠোঁটে একটা অদ্ভুত হাসি ছিল, যেন কোনো পুরনো সন্দেহের প্রমাণ পাওয়া গেছে। তিনি দীর্ঘদিন ধরে রাজবীরের পদ্ধতির সঙ্গে অসন্তুষ্ট ছিলেন। তার কর্তৃত্বপরায়ণ আচরণ, প্রতিটি সিদ্ধান্ত নিজে নেওয়ার জেদ এবং টিমের পরামর্শ উপেক্ষা করা। এটা এটা কি? অরবিন্দ জিজ্ঞাসা করল, যার বলা কাঁপছিল। স্যার, আপনি কি? স্পষ্ট করুন। রাজবীর সিং। ঘরের পিছনের অংশ থেকে একটা গলা গুঞ্জন করল। এটা রাভি চৌধুরী ছিলেন, বোর্ডের একজন সদস্য, যিনি এতক্ষণ চুপচাপ দেখছিলেন। আপনি কি নিজেই সিস্টেম ব্লক করেছিলেন? সবার চোখ রাজবীরের ওপর আটকে ছিল। কারো চোখে রাগ ছিল, কারো চোখে হতাশা, এবং কারো চোখে অবিশ্বাস। যে লোকটা সবসময় অন্যদের ভুলে আঙুল তুলত, সেই আজ নিজে অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়েছিল। ইঞ্জিনিয়ারদের মধ্যে ফিসফিস শুরু হয়ে গেল। তাই তারা সবসময় সিকিউরিটি প্রোটোকল নিয়ে প্রশ্ন করলে রেগে যেতেন। একজন ইঞ্জিনিয়ার অন্যকে বলল, তিনি আমাদের কখনো সার্ভারের সেই অংশে অ্যাক্সেস দেননি। অরবিন্দ, বিকাশ মেহতা জিজ্ঞাসা করলেন, তুমি কি এই ব্লকের কথা জানতে? অরবিন্দ মাথা নাড়ল। আমার কিছু জানা নেই স্যার, এটা সিস্টেমের অংশও নয় যা আমি ডিজাইন করেছি। রাজবীরের মুখ এখন মূর্তির মতো হয়ে গেছে। আমার মনে পড়ছে না যে আমি এমন কিছু করেছি। তিনি আস্তে ফিসফিস করলেন, যেন নিজের সঙ্গে কথা বলছেন। কাব্যা এক মুহূর্তের জন্য তার স্ক্রিন থেকে চোখ সরালো এবং রাজবীরকে দেখল। তার চোখ এখন প্রশ্নে ভরা ছিল, কিন্তু তাতে ক্রোধ ছিল না। স্যার, সে আস্তে বলল, আমার মনে হয় আমি বুঝে গেছি কি হয়েছে। সে স্ক্রিনে কিছু লাইন পড়তে লাগল, তারপর বলল, ৩ বছর আগে আপনাদের কোম্পানিতে একটা সাইবার অ্যাটাক হয়েছিল, তাই না? রাজবীর বিস্ময়ে তাকে দেখলেন। হ্যাঁ, কিন্তু তোমাকে কি করে জানা? কারণ এই ব্লকের তারিখ সেই। কাব্বা স্ক্রিনে একটা জায়গায় ইঙ্গিত করে বলল, ১০ সেপ্টেম্বর ২০২২, ঠিক সেই দিন যখন মুম্বাইয়ে অনেক টেক কোম্পানিতে আক্রমণ হয়েছিল। আমার মা আমাকে খবরের কাগজে এটা পড়ে শোনাতেন। কাব্বা আরও বলল, আপনি সেই সময় কোম্পানির ডেটা বাঁচানোর জন্য একটা এমার্জেন্সি ব্লক লাগিয়েছিলেন হবে। এমন একটা সিকিউরিটি ব্যবস্থা যা যে কোনো বাইরের অ্যাক্সেস বন্ধ করে দেবে। কিন্তু সে স্ক্রিনে আরও কিছু পড়ল। আপনি সম্ভবত এটাকে সরাতে ভুলে গেছেন। এখন রাজবীরের মনে পড়তে লাগল সেই রাত, যখন পুরো কোম্পানিতে হইচই পড়ে গিয়েছিল, যখন সবাই ভাবছিল যে তাদের পুরো ডেটা চুরি হয়ে যাবে। সেই প্যানিকে রাজবীর নিজে একটা কোড লিখেছিলেন, এমন একটা কোড যা সব বাইরের কানেকশন ব্লক করে দিয়েছিল। এটা একটা মানুষই ভুল ছিল, যার এখন ধ্বংসাত্মক ফলাফল সামনে এসেছে। একটা মানসিক ত্রুটি। বিকাশ আসতে বললেন, যেন রাজবীরের চিন্তা পড়ছেন। সিস্টেম বাঁচানোর চেষ্টায় আপনি এটাকে দুর্বল করে দিয়েছেন। ঘরে এখন মাইক্রো টেনশন বাড়তে লাগল। যদি নিজের সিইওর অ্যাক্সেস না থাকে, তাহলে আর কার হবে? একজন ইঞ্জিনিয়ার প্রশ্ন তুলল। কাব্বা এখনও কম্পিউটারে কাজ করছিল। তার আঙুল দ্রুত টাইপ করছিল। আমি একটা ম্যানুয়াল রিস্টোরেশন চেষ্টা করছি, সে বলল। তার গলায় একটু আশা ছিল। এটা কাজ করতেও পারে কি নাও পারে। সে একটা ঝুঁকিপূর্ণ শেষ কমান্ড টাইপ করল। তার আঙুল একটু কাঁপছিল। ঘরে সবার শ্বাস থেমে গেল। সবাই একটা অলৌকিকতার আশা করছিল। জাপানি বিনিয়োগকারীদের মিটিং শুরু হতে এখন মাত্র ২ মিনিট বাকি। অরবিন্দ তার ঘড়ি দেখে বলল, যদি আমরা সিস্টেম এখনও ঠিক না করতে পারি, তাহলে রাজবীর তার কপাল ধরে ফেললেন। তিনি এখন পুরোপুরি ভেঙে পড়েছেন। এমন একজন লোক, যিনি তার জীবনের ২৫ বছর কোম্পানি গড়তে লাগিয়েছেন, এখন তাকে তার চোখের সামনে ধ্বংস হতে দেখছেন। এবং সবচেয়ে খারাপ কথা এটা যে এর কারণ তার নিজের ভুল। আমাকে মাফ করে দাও, তিনি আস্তে বললেন। কারো বিশেষ করে নয়, সম্ভবত পুরো কোম্পানি থেকে, বা সম্ভবত নিজেকে। আমি ভেবেছিলাম যে আমি সব কিছু ভালো জানি। আমি কখনো কারো পরামর্শ শুনিনি। কাব্যা তাকে এক মুহূর্তের জন্য দেখল, তারপর আবার তার কাজে লেগে গেল। সে তার পুরো শক্তি লাগাচ্ছিল এমন একটা সিস্টেম বাঁচানোর জন্য যার সে অংশও নয়, এমন একটা কোম্পানির জন্য যা তাকে এবং তার বাবাকে কখনো সম্মান দেয়নি। কাব্যা শেষ কমান্ড টিপার আগে গভীর শ্বাস নিল। সে তার মায়ের লকেট আরেকবার স্পর্শ করল, যেন তার থেকে শক্তি চাইছে। তারপর সে তার চোখ বন্ধ করল এবং এন্টার কি টিপে দিল। এক মুহূর্তের জন্য কিছু হল না।
তারপর একটা ধাতুর শব্দ ঘরে গুঞ্জন করল এবং হঠাৎ কোনো সতর্কতা ছাড়াই পুরো বিল্ডিংয়ের সব লাইট বন্ধ হয়ে গেল। একটা পুরো ব্ল্যাকআউট কোম্পানিকে অন্ধকারে ডুবিয়ে দিল। অন্ধকারে চিৎকার গুঞ্জে উঠল। সার্ভার রুমে প্যানিক ছড়িয়ে পড়ল। যেই লোকেরা একে অপরের সঙ্গে ধাক্কা খেতে লাগল। কেউ তার মোবাইল ফোন বের করে টর্চ জ্বালালো, যা থেকে ঘরে একটু আলো ছড়িয়ে পড়ল। প্রত্যেক মুখে ভয় এবং হতাশার ভাব ছিল, যেন এখন সবকিছু শেষ হয়ে গেছে। এমার্জেন্সি লাইট কোথায়? রাজবীর চিৎকার করলেন। তার গলা কাঁপছিল। অদ্ভুত কথা, এটা যে ব্যাকআপ জেনারেটরও কাজ করছিল না, যা কখনো হয়নি। ঘরের কোণ থেকে কারোর কান্নার শব্দ এলো এবং তারপর একজন ইঞ্জিনিয়ারের বিব্রত গলা, এখন কি হবে? সব ডেটা তো গেল। টর্চের দুর্বল আলোয় রাজবীরের মুখ ফ্যাকাশে এবং নিষ্প্রাণ দেখাচ্ছিল, যেন কোনো মৃতের মুখ। তিনি তার পায়ের উপর বসে পড়লেন, পুরোপুরি হাল ছেড়ে দিয়েছেন। বিল্ডিংয়ের বাইরে আরও বেশি হইচই তরে গেল। ওপরের তলা থেকে চিৎকার আসছিল। লোকেরা লিফটে আটকে গেছে, এয়ার কন্ডিশনিং বন্ধ হয়ে গেছে এবং অনেক ডিপার্টমেন্টে ভেন্টিলেশন সিস্টেম বন্ধ হয়ে যাওয়ায় দম বন্ধ হতে লাগল। অন্য দেশ থেকে বিনিয়োগকারীরা অবিরাম ফোন করছিলেন, যাদের কল এখন কারোর কাছে পৌঁছাচ্ছিল না। বাইরে মিডিয়ার লোকেদের ভিড় জমে গেছে। সবাই জানতে চাইছিল যে সিস্টেমস আনলিমিটেডে কি হচ্ছে। মনোজ অন্ধকারে তার মেয়ের হাত ধরলেন এবং আস্তে তার কানে ফিসফিস করলেন, বেটা, বাস চলো এখান থেকে বেরিয়ে যাই, তার আগে যে সবাই তোমাকে দোষ দিতে শুরু করে। তার গলায় ভয় এবং চিন্তা ছিল। মনোজ জানতেন যে যখন বড়লোকেরা হারে, তখন তারা প্রায় দুর্বলদের ওপর দোষ চাপায়। তিনি 10 বছর ধরে এই কোম্পানিতে কাজ করেছেন এবং দেখেছেন যে কি করে জুনিয়র কর্মচারীদের ভুলের বলির ছাগল বানানো হয়। তিনি চাননি যে তার মেয়ের সঙ্গেও তাই হয়। কিন্তু কাব্যা তার বাবার হাত আস্তে সরিয়ে দিল। পাপা, আমাকে আরেকটা সুযোগ চাই। সে অন্ধকারে ফিসফিস করে বলল, আমি এখনও এটাকে ঠিক করতে পারি। কি করে? এখন তো সবকিছু বন্ধ হয়ে গেছে। মনোজ বললেন। তার গলায় হতাশা ছিল। কাব্যা অন্ধকারে তার চারপাশে দেখল। সার্ভার রুমের পেছনের অংশে একটা ছোট আলো জ্বলছিল, একটা এমার্জেন্সি ল্যাপটপ যা ব্যাটারিতে চলছিল। এটাকে জরুরি পরিস্থিতির জন্য রাখা হয়েছিল এবং এখন এটা তাদের শেষ আশা ছিল। ওখানে কাব্যা ইঙ্গিত করল এবং অন্ধকারে রাস্তা করে সেই ল্যাপটপের দিকে এগোল। এটা একটা টেকনিক্যাল ক্যাবিনেটের পেছনে রাখা ছিল, যেখানে খুব কমই কেউ যেত। কাব্যা এটাকে বের করল এবং চালু করল। স্ক্রিনের আলো তার মুখে পড়ল, যা থেকে তার চোখে দৃঢ় সংকল্পের চমক স্পষ্ট দেখা যাচ্ছিল। সে কি করছে? বিকাশ মেহতা অন্ধকারে জিজ্ঞাসা করলেন, কাব্যার দিকে এগিয়ে। আমি সিস্টেমের বেস কোড আবার লেখার চেষ্টা করছি, কাব্যা বলল। তার আঙুল আগের চেয়েও দ্রুত টাইপ করছিল। এটা একটা শেষ উপায়, কিন্তু এটা কাজ করতে পারে। রাজবীর, যিনি এতক্ষণ মাটিতে বসেছিলেন, আস্তে উঠলেন এবং কাব্যার কাছে এলেন। তুমি সত্যিই এমন করতে পারো? আমি চেষ্টা করছি, কাব্যা উত্তর দিল, তার চোখ স্ক্রিন থেকে না সরিয়ে। আমাকে একটু সময় দিন। প্রতিটি কমান্ড, প্রতিটি লাইন অফ কোড যা কাব্যা লিখছিল, অন্ধকারে একটা লাফ ছিল। এমন একটা চ্যালেঞ্জিং কাজ যা করার কল্পনাও কম লোক করতে পারে। সে সিস্টেমের ভিত্তিগত কোড আবার লিখছিল, কোনো রেফারেন্স ছাড়া, শুধু তার স্মৃতির ভিত্তিতে, সেই সব কোডের ওপর যা সে বছর ধরে দেখেছে এবং মনে রেখেছে। একজন তরুণ ইঞ্জিনিয়ার যে এতক্ষণ শান্ত ছিল, হঠাৎ চিৎকার করল, সে এমন একটা মেথড ব্যবহার করছে যা আমরাও জানি না। বিকাশ ঝুঁকে দেখতে লাগলেন। তার মুখে বিস্ময়ের ভাব ছিল, যেন কোনো অদ্ভুত জিনিস দেখছেন। এটা এটা পুরনো সিস্টেমের বেসিক আর্কিটেকচার, যা আমরা 5 বছর আগে ব্যবহার করেছিলাম, কিন্তু এতে মডিফিকেশন আছে। হ্যাঁ, কাব্যা বলল। তার গলায় একটু উত্তেজনা ছিল। আমি দেখেছি যে পুরনো সিস্টেমে একটা ট্রিগার পয়েন্ট ছিল যা কখনো অ্যাক্টিভেট হয়নি। আমি তার ব্যবহার করে নতুন সিস্টেমকে ব্যাকআপ থেকে রিস্টোর করার চেষ্টা করছি। রাজবীরের মুখে অবিশ্বাসের ভাব ছিল, যেন তিনি বুঝতে পারছেন না যে একজন ঝাড়ুদারের মেয়ে যে কখনো আনুষ্ঠানিক শিক্ষা নেয়নি, তাদের সবচেয়ে অভিজ্ঞ ইঞ্জিনিয়ারদের চেয়েও বেশি জানে। তোমাকে এইসব কি করে জানা? তিনি আস্তে জিজ্ঞাসা করলেন। তার গলায় এখন অহংকার নয়, বরং গভীর কৌতূহল ছিল। মনোজ এগিয়ে এসে তার মেয়ের কাঁধে হাত রাখলেন। তার চোখেও অশ্রুতে ভরা ছিল, কিন্তু তাতে গর্বের চমকও ছিল। আমার মেয়ে সবসময়ই আলাদা ছিল, তিনি ধীর স্বরে বললেন। তার মা তাকে বলতেন যে সে একদিন দুনিয়া বদলে দেবে। আমি কখনো বিশ্বাস করিনি, কিন্তু সম্ভবত তিনি ঠিক ছিলেন।
কাব্যা অবিরাম টাইপ করতে লাগল। তার আঙুল বিদ্যুতের গতিতে চলছিল। সবাই তার চারপাশে জড়ো হয়ে গেল। টর্চের আলোয় তার মুখ এবং স্ক্রিন দেখা যাচ্ছিল। কেউ কথা বলছিল না। সবাই শুধু অপেক্ষা করছিল একটা অলৌকিকতার আশায়। ঘণ্টার মতো লাগা মিনিটের পর কাব্যা শেষ কমান্ড টাইপ করল। সে গভীর শ্বাস নিল, তার মায়ের লকেট আরেকবার স্পর্শ করল এবং তারপর এন্টার কি টিপে দিল। এক মুহূর্তের জন্য কিছু হলো না। ঘরে নীরবতা ছিল, শুধু লোকদের হৃদয়ের ধরপড়ানি শোনা যাচ্ছিল। তারপর হঠাৎ একটা ধাতুর শব্দ ঘরে গুঞ্জন করল এবং একে একে মনিটর জ্বলতে লাগল। একে একে মনিটর জ্বলতে লাগল। তাদের নীল আলো অন্ধকার ঘরে ছড়িয়ে পড়তে লাগল। তারপর হঠাৎ বিল্ডিংয়ের লাইটও ফিরে এলো। সার্ভার রুমে উপস্থিত প্রত্যেকের শ্বাস থেমে গেল, যেন তারা তাদের চোখের উপর বিশ্বাস করতে পারছেন না। সার্ভারগুলো আস্তে আস্তে চালু হতে লাগল। তাদের ধাতুর শব্দ একটা সঙ্গীতের মতো লাগছিল, আশার সঙ্গীত। বিকাশ মেহতা মূল স্ক্রিন দেখলেন এবং তার চোখ বড় হয়ে গেল। ড্যাশবোর্ডে প্রতিটি ইন্ডিকেটর সবুজ দেখাচ্ছিল। সিস্টেম শুধু ফিরে এসেছে তা নয়, বরং আগের চেয়েও বেশি স্টেবল হয়েছে। সিকিউরিটি প্রোটোকল, ডেটা ব্যাকআপ, সার্ভার কানেকশন সবকিছু আবার চালু হয়ে গেছে। ঘরে আস্তে আস্তে একটা অদ্ভুত নীরবতা নেমে এলো, যা বিস্ময় এবং স্বস্তির মিশ্রণ ছিল। কিন্তু তাদের মনে একটা অদ্ভুত আশঙ্কাও ছিল। এটা কি সত্যিই হচ্ছে, নাকি এটা শুধু একটা অস্থায়ী স্বস্তি, যার পর আরও বড় সংকট আসতে চলেছে? সে করে দিয়েছে, সে সত্যি করে দিয়েছে, একজন ইঞ্জিনিয়ার অবিশ্বাসে বলল, তাকে যেন বিশ্বাস হচ্ছে না যে এটা সম্ভব। সিস্টেম আবার অনলাইন। অন্যজন খুশিতে চিৎকার করে বলল। ওপরের তলা থেকে স্বস্তির শব্দ আসতে লাগল, যেই এয়ার কন্ডিশনিং এবং ভেন্টিলেশন সিস্টেম আবার চালু হয়ে গেল। লিফটে আটকে থাকা লোকেরা বাইরে বেরোতে লাগল এবং কমিউনিকেশন সিস্টেমও ফিরে এলো। বাইরে থেকে জাপানি বিনিয়োগকারীদের ফোন আসতে লাগল, যাদের এখন কোম্পানির এক্সিকিউটিভরা আশ্বস্ত করছিলেন যে সবকিছু নিয়ন্ত্রণে। কর্মচারীরা একে অপরকে জড়িয়ে ধরতে লাগল। তাদের মুখে স্বস্তি এবং খুশির অশ্রু ছিল। তারা কখনো ভাবেনি যে একটা ১৬ বছরের মেয়ে, যাকে তারা কখনো জানত না, তাদের এই সংকট থেকে বাঁচিয়ে নেবে। কাব্যা আস্তে ল্যাপটপ বন্ধ করল এবং আবার রেখে দিল। তার কাজ শেষ হয়ে গেছে। সে তার বাবার দিকে তাকালো, যার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। মনোজ তার মেয়েকে জড়িয়ে ধরলেন, যেন তাকে কখনো ছাড়তে চান না। রাজবীর সিং, যিনি এতক্ষণ স্তব্ধ দাঁড়িয়েছিলেন, আস্তে আস্তে কাব্যার দিকে এগোলেন। তার মুখে এখন সেই অহংকার ছিল না যা সবসময় থাকত। তার চোখ ভিজে ছিল এবং তার মুখ একটা অদ্ভুত বিনয়ে ভরা ছিল, এমন একটা ভাব যা তার ওপর কখনো দেখায়নি। তিনি কাব্যার সামনে হাঁটু গেড়ে বসলেন এবং তার হাত ধরে ফেললেন। ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তি অবাক হয়ে গেল। রাজবীর সিং, যিনি কখনো কারো সামনে নত হয়নি, আজ একজন ঝাড়ুদারের মেয়ের সামনে হাঁটু গেড়েছিলেন। আমি জানতে চাই, তিনি ধীর গলায় জিজ্ঞাসা করলেন। তার গলায় একটা অদ্ভুত আবেগ ছিল। তুমি এসব কি করে শিখলে? কে তোমাকে শিখিয়েছে? কাব্যা কিছু মুহূর্ত চুপ করে তার বাবার দিকে তাকালো। তারপর ঘরে উপস্থিত বাকি লোকদের, তার চোখও ভিজেছিল। তারপর সে গভীর শ্বাস নিল এবং বলল, আপনারা সবাই প্রতি রাতে যখন আমাকে উপেক্ষা করতেন, আমি সেখানেই ছিলাম, লুকিয়ে শিখছিলাম। এসব তার জন্য ছিল। সে তার পকেট থেকে সোনার লকেট বের করল, যাতে তার মায়ের একটা পুরনো ছবি ছিল। সেই ছবি দেখে ঘরে উপস্থিত প্রত্যেকের চোখ ভিজে গেল। ছবিতে একজন সুন্দরী মহিলা হাসছিলেন। তার চোখে সেই চমক ছিল যা কাব্যার চোখে ছিল, এমন একটা চমক যা বলছিল যে সে অসাধারণ। আমার মা, কাব্যে আরও বলল, তার গলায় আবেগ ছিল। তিনি একটা কম্পিউটার সেন্টারে কাজ করতেন। তিনি আমাকে প্রোগ্রামিং শেখাতেন যতক্ষণ না তার গলা ভেঙে গেল, যতক্ষণ না ক্যান্সার তাকে আমাদের থেকে ছিনিয়ে নিয়েছে। ঘরে নীরবতা নেমে এলো। সবাই কাব্যার গল্প শুনছিল, এমন একটা গল্প যার হৃদয় ছুঁয়ে যাচ্ছিল। মরার আগে কাব্যা চালিয়ে গেল। তিনি আমার কাছে প্রতিশ্রুতি নিয়েছিলেন যে আমি কখনো প্রোগ্রামিং শেখা ছাড়ব না। আমাদের কাছে আমাকে কলেজে পাঠানোর টাকা ছিল না, তাই আমি নিজের উপায়ে শেখার সিদ্ধান্ত নিয়েছিলাম। যখন পাপা রাতে কোম্পানিতে ঝাড়ু দিতে আসতেন, আমি লুকিয়ে তার সঙ্গে আসতাম। আমি সার্ভার রুমের পিছনে লুকিয়ে বসতাম এবং ইঞ্জিনিয়ারদের দেখতাম। আমি প্রতিটি কোড, প্রতিটি কমান্ড মনে রাখতাম। তারপর বাড়ি গিয়ে আমি সেগুলো কাগজে লিখে অভ্যাস করতাম। রাজবীরের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগল। তিনি বুঝে গেলেন যে এই মেয়েটার জীবন কেমন ছিল, যার কাছে সবকিছু শেখার ক্ষমতা ছিল, কিন্তু কোনো সুযোগ ছিল না। কাব্যা, রাজবীর আস্তে বললেন। তার গলায় একটা নতুন সম্মান ছিল।
আজ থেকে তোমার জন্য এখানে একটা জায়গা পাকা, উপহার হিসেবে নয়, বরং তোমার যোগ্যতার কারণে। কাব্যার চোখ বড় হয়ে গেল। কি কি আপনি সত্যি বলছেন? রাজবীর তার হাত বাড়ালেন এবং পুরো ঘরের সামনে উঁচু গলায় ঘোষণা করলেন, আজ থেকে কাব্যা এই কোম্পানির নতুন জুনিয়র ডেভেলপার হবে, এবং শুধু তাই নয়, আমরা তার পড়াশোনার পুরো খরচ তুলব, যে কলেজে সে যেতে চায়। ঘরে তালির গড়গড়াহট গুজে উঠল। মনোজের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি তার মেয়েকে জড়িয়ে ধরেছিলেন। কাব্যাও কাঁদছিল, কিন্তু এবার এটা খুশির অশ্রু ছিল। বিকাশ মেহতা এগিয়ে এসে কাব্যার কাঁধে হাত রাখলেন। তোমার মতো প্রতিভাধর মেয়ের সঙ্গে কাজ করতে আমার খুব খুশি হবে, তিনি বললেন। তার গলায় গর্ব ছিল। যত সকালের প্রথম রশ্মি জানালা দিয়ে ভিতরে আসতে লাগল, ঘরে উপস্থিত প্রত্যেক ব্যক্তি অনুভব করল যে তারা একটা অসাধারণ ঘটনার সাক্ষী হয়েছে। এমন একটা মেয়ে যাকে কখনো কেউ দেখেনি, আজ সবার নায়িকা হয়ে উঠেছে। কাব্যা তার মায়ের লকেট আবার তার গলায় পড়ল। আমি আপনার প্রতিশ্রুতি রক্ষা করেছি, মা, সে তার মনে ভাবল। তার ঠোঁটে একটা ছোট হাসি ছিল। ঘরের পিছনের অংশ থেকে সবাই দাঁড়িয়ে তালি বাজাতে শুরু করল, এবং এভাবে সেই দিন একটা অদৃশ্য মেয়ে সবার ভাগ্য বদলে দিল। সে শুধু একটা কোম্পানি বাঁচায়নি, সে দেখিয়ে দিয়েছে যে সত্যিকারের প্রতিভা, দৃঢ় সংকল্প এবং এক মায়ের সঙ্গে করা প্রতিশ্রুতি যে কোনো বাধা অতিক্রম করতে পারে। আপনারা কি কখনো ভেবেছেন যে আমাদের জীবনে কত এমন অমূল্য রত্ন লুকিয়ে থাকে যাদের আমরা দেখতেই চাই না? কাব্যার গল্প আমাদের শেখায় যে প্রতিভা যে কোনো রূপে যে কোনো পরিস্থিতিতে জন্ম নিতে পারে। সে ঝাড়ুদারের মেয়ে ছিল, কিন্তু তার ভিতরে একটা প্রতিভা ছিল যা যে কোনো ইঞ্জিনিয়ারের চেয়ে বড় ছিল। ভেবে দেখুন, যদি রাজবীর তাকে একটা সুযোগ না দিতেন তাহলে কি হতো? কতবার আমরা নিজের জীবনেও কাউকে শুধু এই কারণে উপেক্ষা করেছি কারণ তারা আমাদের চোখে গুরুত্বপূর্ণ ছিল না। এক মায়ের প্রতিশ্রুতি, এক মেয়ের সংকল্প এবং লুকিয়ে শেখার জেদ, এই তিন জিনিস কাব্যাকে অসাধারণ বানিয়ে দিয়েছে। আপনারা কি আপনাদের জীবনে এমন সংকল্প নিয়ে আপনাদের স্বপ্নের পিছনে ছোটেন? যদি আপনারা কাব্যার জায়গায় হতেন তাহলে কি আপনারাও আপনাদের মায়ের সঙ্গে করা প্রতিশ্রুতি এত পরিশ্রম করে রক্ষা করতেন? প্রত্যেকের ভিতরে একটা কাব্যা লুকিয়ে বসে আছে, সেই অংশ যা অসাধারণ কাজ করতে পারে। শুধু তার একটা সুযোগ চাই, একটা অবসর চাই নিজেকে প্রমাণ করার। যদি আপনাদের এই গল্প ভালো লেগে থাকে তাহলে এটাকে আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, কারণ কখনো কখনো একটা গল্প কারো জীবন বদলে দেওয়ার শক্তি রাখে। লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেল ফলো করুন যাতে এমনই আরও আবেগপূর্ণ এবং প্রেরণাদায়ক গল্প আপনাদের কাছে পৌঁছায়। মনে রাখবেন, প্রত্যেক মানুষের ভিতরে একটা অসাধারণ গল্প লুকিয়ে থাকে। সম্ভবত পরের গল্প আপনাদের হবে।